আন্তর্জাতিক স্তরে আপনি কতটা প্রভাবশালী ঠিক কিভাবে বোঝা যায় বলুন তো? যখন আপনার দেশের নাগরিক অন্য দেশে গিয়ে বিপদে পড়ে এবং সেই বিপদ থেকে আপনি তাকে উদ্ধার করে নিজের দেশে নিয়ে আসেন, ঠিক তখনই আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার শক্তি ঠিক কতটা তা কিন্তু আন্তর্জাতিক স্তরই বুঝতে পারে। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে এবার ভারতবর্ষ এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে এটা বোঝা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে অন্তত জিওপলিটিক্যাল সার্ফেসে ভারতের প্রভাব এবং প্রতিপত্তি উত্তর উত্তর বাড়তে শুরু করেছে। ভারতের বিদেশ নীতি নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা হয়েছে। সব সমালোচনা যে উড়িয়ে দেওয়ার মতো সেটা কিন্তু নয়, কিন্তু এই বিদেশ নীতি কিন্তু এবার ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে এমন খেল দেখালো, তাও কিন্তু আপনি অগ্রাহ্য করতে পারবেন না। এমনকি ভারতের বিদেশ মন্ত্রকের চাপে ইরান এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের আকাশ সীমাকে খুলতে বাধ্য হলো এবং ভারত সরকার তা বাধ্য করলো ইরানকে। একাধিক সম্পর্কের জটিলতা এবং সেই সব জটিলতাকে কেন্দ্র করে যত প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময়ে, সব প্রশ্নের উত্তর কিন্তু এই বিপদের মধ্যেই ভারত সরকারের ডিপ্লোম্যাটরা দিলেন, বিদেশ নীতি কিন্তু দিল। কি হয়েছে, কেন আমি এত কথা বলছি আজকের এই ভূমিকায়? কারণ যে খবর কালকে প্রকাশিত হয়েছে সেই খবর আন্তর্জাতিক স্তরকে চমকে দিয়েছে। দেখুন, ছোট কিছু ঘটনা ঘটলেই ইরান সবার আগে যেটা করে তা হলো তাদের এয়ার স্পেসকে বন্ধ করে দেয়। আর এখানে তো লং টার্ম ওয়ার, অর্থাৎ বিশাল যুদ্ধ তৈরি হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান আকাশ সীমা খুলে দিয়েছে, তাও আবার ভারতের চাপে। এটাই তো এক আন্তর্জাতিক খবর। কি হয়েছে পুরো বিষয়টা দেখুন। এই মুহূর্তে ইরানকে কেন্দ্র করে যে শহরগুলো আছে সেখানে 4,000-এর বেশি ভারতীয় নাগরিক কিন্তু আটকে পড়ে। প্রধানত তিনটে শহরের কথা সামনে আসে, এক তেহরান, দুই মাসাদ এবং ওম। এই কোম শহরটাকে নিয়ে কিন্তু যাবতীয় বিতর্ক হয়ে যাচ্ছে লাস্ট 3-4 দিন ধরে। আমিও একাধিক ভিডিওতে বলছি এই কোম শহরের ভ্যালুটা ঠিক কোথায়। ইরান কিন্তু কোম শহরে লুকিয়ে ফোর্থ নিউক্লিয়ার সাইট বানিয়ে দিয়েছে। এই কোম শহর হলো জনবসতিপূর্ণ একটি জায়গা, অর্থাৎ ইরান ভেবেছিল যেহেতু মানুষজন এই কোম শহরে সব থেকে বেশি বসবাস করে, তাই কেউ না কেউ কোনোদিন যদি এই নিউক্লিয়ার সাইটকে চ্যালেঞ্জও করে, তাহলে ইরান বলতে পারবে এই অঞ্চলে জনবসতি ঘন জনবসতিপূর্ণ একটি এলাকা, দয়া করে নিউক্লিয়ার সাইটের উপর কোনো অ্যাটাক করো না, তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদি ইসরায়েল এই ফোর্দো সাইটের উপর বারংবার অ্যাটাক করছে, আর এই কোম শহরে বারংবার ভূমিকম্প কিন্তু দেখা যাচ্ছে, যার সর্বশেষ নিদর্শন কালকে গভীর রাতে আমরা দেখেছি 5.1 রিক্টার স্কেলে ম্যাগনিটিউড। আর এই কোম শহরেই আটকে পড়েছিল একাধিক ভারতীয়। শুধু কোম শহর নয়, মাসাদ এবং তেহরান, এই তিনটে শহরে প্রায় 4,000-এর বেশি ভারতীয় স্টুডেন্ট এবং ভারতের বিভিন্ন পেশার মানুষ কিন্তু আটকে পড়েন। ভারত সরকার কিছুতেই বুঝতে পারছিল না তাদেরকে কিভাবে ফিরিয়ে আনবে। বিকল্প অনেক পরিকল্পনা তারা করেছে, কিন্তু তা সত্ত্বেও এবার ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে তা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন। কেন ভারত সরকার এত ভাবতে হয়েছে ভেবেছে, আপনারা বোঝার চেষ্টা করুন। ইরানের 7টি প্রতিবেশী রাষ্ট্র আপনি ধরে নিন। বাদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আজারবাইজান, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, এই 4টে বাদিকে রাখুন। এবার এই 4টে রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কথা ভাবুন ভারতের। আজারবাইজান এবং তুরস্ক অপারেশন সিন্দুর যখন হয়েছে তখন সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছে। ডিপ্লোম্যাটিক সমর্থন শুধু নয়, মিলিটারি সাপোর্টও কিন্তু এই তুরস্ক এবং আজারবাইজান পাকিস্তানকে দেওয়ার চেষ্টা করেছে। এবং আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে তুরস্কের সাথে ভারতের সম্পর্ক কোনো অবস্থাতেই ভালো নয়। আজারবাইজান তো ছেড়ে দিন, আজারবাইজানটা আমাদের খুব কম কাজে লাগে। সেই দুই দেশকেই ভারতবর্ষ এমন কিছু পাল্টা দিয়ে দিয়েছে, সেখান থেকে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস সফরে গেছেন, যেই সাইপ্রাসকে নিয়ে তুরস্কের যে দ্বন্দ্ব তা ঐতিহাসিক সময় থেকে চলছে। ফলে তুরস্ক কোনো অবস্থাতেই ভারতকে সাহায্য করবে এই ধারণা অন্তত ভারতের নেই। আজারবাইজান চান্সও নেই, কারণ তারা তুরস্কের সঙ্গে একদম বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে চলে এবং তারা পাকিস্তানের সমর্থক। পড়ে রইল পাকিস্তান, চান্স নেই। বন্ধ সবকিছু সম্পর্ক, এবং পাকিস্তানের সঙ্গে কোনো অবস্থাতেই সম্পর্ক নতুন করে শুরু করারও জায়গা নেই। আফগানিস্তানের তালিবানের সঙ্গে বর্তমানে ভারতবর্ষের অফিসিয়াল সম্পর্ক কিন্তু সে অর্থে এস্টাবলিশড হয়নি। বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তা হয়েছে বটে, কিন্তু কোনো অবস্থাতেই আফগানিস্তানকে কাজে লাগিয়ে ইরান থেকে তাদের ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা যাবে এই রকম কনফিডেন্স অন্তত ভারতবর্ষের বর্তমান সময়ে হয়নি। এবার ডান সাইডে চলে আসুন 7টা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। ডান দিকে যে দেশটির কথা উঠে আসে তা হলো তুর্কমেনিস্তান, দ্বিতীয়ত ইরাক এবং 3 নম্বর হলো আর্মেনিয়া।
ইরাক বর্তমানে এমন একটা জায়গায় অবস্থিত যা একদম ইসরায়েল এবং ইরানের মাঝে অবস্থান করছে। ফলে ইরাক কোনো অবস্থাতেই সেফেস্ট ডেস্টিনেশন নয়, কারণ এই যুদ্ধের মধ্যে এমন একটা জায়গায় ইরাক বা জর্ডান এরা পড়ে গেছে, তা কিন্তু নিজেদের বিপদই তারা কিন্তু নিজেরাই ফিল করছে। ফলে এই দেশকে কাজে লাগিয়ে ভারতীয় নাগরিকদের ফেরানো সম্ভব ছিল না। তুর্কমেনিস্তান অত্যন্ত শুনশান একটি জায়গা। এই জায়গায় মানুষ অত্যন্ত কম থাকেন, ফলে ম্যান পাওয়ার সাপোর্ট নিয়ে এক বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে। ফলে পড়ে রইল শুধু আর্মেনিয়া, ছোট্ট একটি রাষ্ট্র। এই আর্মেনিয়াকে কিন্তু ভারতবর্ষ লং টার্ম ডিপ্লোম্যাটিক মানে অ্যাসেট হিসাবে দিনের পর দিন ব্যবহার করেছে। আর আজকে দেখুন আর্মেনিয়ায় কিন্তু ভারতের পাশে এসে দাঁড়ালো এবং ভারতীয় এই যে সমর্থক যারা ভারতীয় নাগরিক তাদেরকে ফিরিয়ে আনতে কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করলো। আর্মেনিয়ায় ভারত কি করেছে আমি বলবো, তবে তার আগে আমি বলি এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানও এই পুরো সিনটায় ঢুকে যায়। ভারতবর্ষের সাথে ইরানের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে কিন্তু এস্টাবলিশড হয়েছে। আপনারা জানেন ইরানে কিন্তু ভারতবর্ষ লং টার্ম ইনভেস্টমেন্ট করেছে। চাবাহার পোর্ট ওখান দিয়ে ভারতবর্ষের প্রজেক্ট যে সেন্ট্রাল এশিয়ার সাথে ইউরোপের করিডোর হিসেবে কাজ করবে। এমনকি ইরান থেকে বছর বছর কোটি কোটি টাকা তেল কিন্তু ভারতবর্ষ কেনে। ফলে ইরানের এই মুহূর্তের সমস্যাটা কিন্তু অন্য জায়গায় ছিল। যদি এয়ার স্পেস খুলে দেওয়া হয় তাহলে ইসরায়েল যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। ফলে এয়ার স্পেস কোনোভাবেই খোলা সম্ভব নয়। কিন্তু করবেটা কি, ভারতবর্ষ যদি সম্পর্ক খারাপ করে দেয় তাহলে তেল কেনা বন্ধ হয়ে যাবে। বর্তমানে ইরানের যে ইকোনমিক্যাল ক্রাইসিস অবস্থা, সেখানে ভারতবর্ষের মতো কাস্টমার যদি নিজেদেরকে উইথড্র করে নেয় তাহলেও কিন্তু ইরানের পক্ষে সব থেকে বিপজ্জনক একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু এই মুহূর্তে ইরান দেখলো ইসরায়েলেরও ভালো বন্ধু ভারত, অর্থাৎ ইরান যদি এয়ার স্পেস অন্য কোনো রাষ্ট্রের জন্য খোলে তাহলে কিন্তু ইসরায়েল সেই এয়ার স্পেসকে ব্যবহার করতে পারে। কিন্তু ভারতের জন্য যদি এয়ার স্পেস কিছুক্ষণের জন্য খোলা হয় তাহলে কোনো অবস্থাতেই ভারতের কোনো বিমানের উপর ইসরায়েল স্ট্রাইক করবে না, কারণ এই ইসরায়েল হলো বর্তমান সময়ে ভারতের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। আর এটাই হলো ভারতের ডিপ্লোম্যাসি। সমালোচনা করুন, যে কাজ ভুল হবে তার 100 বার সমালোচনা করবেন, আমি নিজে সমালোচনায় বিশ্বাসী। কিন্তু আজকে যদি ইরান এবং ইসরায়েল দুজনেই রিয়েলাইজ না করতো যে ভারতের পাশে থাকা উচিত, তাহলে ইরান কোনোভাবেই এয়ার স্পেসকে খুলতে পারতো না। চীন বললে কি ইরান এয়ার স্পেস খুলতে পারতো? পারতো না। রাশিয়া বললে পারতো না, কারণ তাহলে এই পুরো বিষয়টাই আমেরিকা ঢুকে যেত, ইসরায়েল ঢুকে যেত এবং এই খোলা এয়ার স্পেসটার ফায়দা তোলার চেষ্টা করতো, যা ভারতের সময় কিন্তু হয়নি। এই জন্য কালকে ইরান অফিসিয়ালি ভাবে টেম্পোরারি করিডোর তৈরি করে। আর এই টেম্পোরারি করিডোর তৈরির পর ভারত থেকে 3টে চার্টার্ড ফ্লাইট ইরানে যায় এবং ইরান থেকে তাদের যে স্টুডেন্ট, ভারতের যে স্টুডেন্ট এবং 4000 টোটাল নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়। তারা ফিরে এসে বিবৃতি দেন এবং তারা স্বীকার করেন ভারত সরকার যেভাবে এই উদ্ধার কার্য করেছে তারা কিন্তু কৃতজ্ঞ। যদিও কাশ্মীরের একাধিক স্টুডেন্ট ভারত সরকারের দিল্লিতে যে বাস তারা ডিপ্লয় করেছেন তা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক আমাদের সামনে এনেছেন। তবে যদিও এটা এত বড় অপারেশনে ন্যূনতম একটা জিনিস, আমি এ বিষয়ে কনসেন্ট্রেট করতে চাই না। পরবর্তীকালে কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভালো বাস পাঠিয়ে তাকে কাশ্মীরে নিয়ে যায়। ইরানের থেকে যে সকল ভারতীয় স্টুডেন্ট ফিরেছিলেন তাদের দাবি ছিল দিল্লি এয়ারপোর্টে যে বাস তাদেরকে দেওয়া হয়েছে তা নাকি একদম খারাপ মানের। যদিও বিতর্ক থাকবে, কিন্তু অপারেশনের লেভেলটা আপনারা বোঝার চেষ্টা করুন। তারা ফিরে এসে বলেন তারা বোম্বিং দেখেছেন, তারা ফিরে এসে বলেন তারা ইন্টারনেট ব্ল্যাকআউট দেখেছেন, তারা ফিরে এসে বলেন যে সে সময় ইসরায়েলের এই হানায় ওয়াটার শর্টেজ তারা দেখেছেন, ফুড ছিল না, মেডিকেল ফেসিলিটি ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, পাওয়ার কাট হয়ে গেছিল। অর্থাৎ বিভৎস স্মৃতি তারা আমাদের সামনে কিন্তু এসে শেয়ার করেছেন। ভারত সরকারও কিন্তু 24x7 কন্ট্রোল রুম খুলেছিলেন। এমনকি ইরানের বিদেশ দপ্তরের সাথে কন্টিনিউয়াসলি লিয়াজও ভারতের পক্ষ থেকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, আর্মেনিয়াম এবং তুর্কমেনিস্তানের মতো দেশের সঙ্গেও কন্টিনিউয়াসলি চ্যানেল দিয়ে কথাবার্তা হয়েছে যেন ভারতের এই নাগরিকরা যেন ভারতে ফিরে আসেন। যদিও ফিরে এসে তারা ভারত সরকারের সমালোচনা করেছেন এবং বাসের কথাবার্তা বলে পুরো বিষয়টাকে অন্যদিকে নিয়ে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছেন, কিন্তু এই যে কর্মকাণ্ড ভারত সরকার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ করলো তার কিন্তু কৃতিত্ব আপনাকে কোথাও না কোথাও এই ডিপ্লোম্যাটিক এই রিলেশনগুলোকে দিতে হবে এবং এটা দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত। পরবর্তীকালে এটা বোঝা যায় যে ইরানও কিন্তু ভারতকে একটা ডিপ্লোম্যাটিক স্তর থেকে বিশ্বাস করে
এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। এমনকি এটা মানবিকতার খাতিরেও ইরান কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে একে অপরের উপর ডিপেন্ডেন্সি কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে, কারণ ইরান বিপদের সময় ভারতবর্ষের ভারতকে সাহায্য করলো। এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। শুধু ভারতবর্ষ খেল দেখিয়েছে সেটা কিন্তু নয়, অপোজিটে ইরানও সাহায্য না করলে পুরো বিষয়টা কিন্তু হতো না। এবার আর্মেনিয়ার প্রসঙ্গে ফিরি। দেখুন, এই মুহূর্তে আর্মেনিয়ায় ভারত কিন্তু বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট করতে শুরু করে দিয়েছে। প্রথমত, এই আর্মেনিয়া হলো ভারতবর্ষের জিও স্ট্র্যাটেজিক এক অ্যাসেট, যার রেজাল্ট আজকে ভারত পেল। দিনের পর দিন অস্ত্র কিন্তু আর্মেনিয়াকে ভারতবর্ষ তুলে দিয়েছে। আপনারা যদি তলিয়ে ভাবেন দেখবেন, সাথী উইপেন আর্মেনিয়াকে দেওয়া হয়েছে, পিনাকা মিসাইল আর্মেনিয়াকে দেওয়া হয়েছে, এটিএজিএস আর্মেনিয়াকে দেওয়া হয়েছে, আকাশ 15 ডিফেন্স সিস্টেম যা অপারেশন সিন্দুরে পাকিস্তানের একের পর এক ড্রোনকে রুখে দিল, তাও কিন্তু আর্মেনিয়াকে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আর্মেনিয়ার মতো ছোট্ট রাষ্ট্রতে ইনভেস্টমেন্ট কেন ভারত করলো, দিনের পর দিন এই প্রশ্ন তুলেছিলেন যারা। আজকে বুঝতে পারছেন এই আর্মেনিয়ায় কিন্তু ভারতবর্ষ আলটিমেটলি একটা লং টার্ম বেনিফিট পেলো। এবং আর্মেনিয়া কি করলো, তা হলো ইরান থেকে সমস্ত স্টুডেন্টদের যাদেরকে অন রোডে ফিরিয়ে আনা হবে ভাবা হচ্ছিল, যেখানে অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রতে যাওয়ার জায়গা ছিল না, তারা কিন্তু আর্মেনিয়াতে গেলেন এবং আর্মেনিয়া থেকে বিমানে করে ভারতবর্ষ কিন্তু ফার্স্ট লটে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনলেন। ফলে আর্মেনিয়া কিন্তু এই চ্যানেলটি ক্রিয়েট করলো ভারতের জন্য। এই আর্মেনিয়াতে শুধু চ্যানেল ক্রিয়েট নয়, এই আর্মেনিয়া কিন্তু ভারতবর্ষের মিলিটারি ইকুইপমেন্টের এক শোকেস সেন্টার। আর্মেনিয়াও এমন একটা জায়গায় অবস্থান করছে যা ইস্টার্ন ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়ার কানেক্টিভিটি তৈরি করতে সাহায্য করছে ভারতকে। আর আজকে সেই কানেক্টিভিটি ভারত কিন্তু কাজে লাগালো এবং ভারতবর্ষ এটা বুঝিয়ে দিল যে ডিপ্লোম্যাসি এই মুহূর্তে ভারতবর্ষের সমালোচনা বিভিন্ন কারণে হলেও এতটাও খারাপ নয় যে প্রতি পদক্ষেপে আপনি সমালোচনা করবেন। একটা দুটো ঘটনা আন্তর্জাতিক স্তরে হতেই পারে, যদিও সেটা আমরা এক্সপেক্ট করি না, কিন্তু সব মিলিয়ে পুরোটাই খারাপ, কোনো সিস্টেমেরই পুরোটা খারাপ এটা অন্তত বিশ্বাস করতে পারছি না। কারণ আজকে চোখের সামনে এমন দুটো ঘটনা ঘটেছে যার কৃতিত্ব আমরা কাকে দেব? কাউকে না কাউকে দিতে হবে তো। আমার কৃতিত্ব নয়, আমি তো ভিডিও বানাচ্ছি। যারা দেখছেন সাধারণ মানুষেরও কৃতিত্ব নয়, কৃতিত্ব তো তাদের যারা এই অসাধ্য সাধনটা করলেন, যারা যার ভারতীয় নাগরিক আটকে পড়লেন, যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে আটকে পড়লেন, তাদের প্রাণের সংশয়ের মধ্যেও আর্মেনিয়ার অনরোডকে কাজে লাগালো ভারত। এমনকি ইরান টেম্পোরারি করিডোর তৈরি করে এয়ার স্পেস খুলে দিল। এর থেকে বড় জয়, এর থেকে বড় দাপট আন্তর্জাতিক স্তরে সাম্প্রতিক সময় ভারতের দেখেছে বলে আমার অন্তত মনে হয় না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।